এবার ওই রাগ থেকে ও আর কি আমার মুখে অ্যাসিডটা ছুঁড়ে দেয়। মানে পুরো বিছনাটা ধোয়া ধোয়া হয়ে পুড়ে গেছে, পিঠ ঠিটগুলো সব পুড়ে গেছে, বাড়িতে ফেলে রেখে 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 পুরো পচে গেছে, এরকম অবস্থা। আমার এই সাইডে কান নেই। আর জীবনে যে বেঁচে থাকবে তাও ভাবতেই পারিনি। হ্যাঁ, জাস্ট এই লকডাউনের সময় কোথাও বেরোতে পারছি না, কেউ কথা বলি, টাইম পাস করি, এইভাবে আর কি ওর সাথে কথা বলতাম। একটা সময় ও বলছে না দেখা করবে, আমি জানি যে দেখা করলে আর আমাদের রিলেশনটা থাকবে না। আমি সব পেয়েছি, কিন্তু আজকে আমার হাজবেন্ড পেয়েছি, আমার একটা সন্তান আছে, আমি নিজে কর্ম করছি, তো এত কষ্টের পরে যে আমি একটা সন্তান পেয়েছি, এই অনুভূতিটা কাউকে মানে বলে বোঝানো যাবে না। আমি ভীষণ হ্যাপি। সুনিতা দিকে বিয়ে করে আপনি এখন কতটা সুখী? ওরে বাবরে, এইটা তো মানে আমি বলে বোঝাতে পারবো না। একজন প্রেমিক সুনিতার রূপ দেখে তার প্রেমে পড়েছিল। সুনিতা তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তার মুখে অ্যাসিড ছুঁড়ে তার মুখ পুড়িয়ে দিল। অন্যদিকে আরেকজন প্রেমিক তার পোড়া মুখটাকে সযত্নে গ্রহণ করে তাকে বিয়ে করলো। আমার এই চ্যানেলে আমি বহু মানুষের জীবনের গল্প আপনাদের শুনিয়েছি। আমার বিশ্বাস সুনিতার জীবনের এই লড়াই ও তার প্রেমের গল্পটিও আপনাদের হৃদয় স্পর্শ করবে। হাই, আমি মনিরুল দেওয়ান। সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষদের অফবিট ইন্টারভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নার্ভাস? তুমি তো বহুবার দিয়েছো, বরং আমি নার্ভাস হই সেই কোথাও গেলে। তোমাকে প্রথমেই অসংখ্য ধন্যবাদ যে তুমি সময় দিয়েছো। আমি জানি তুমি খুবই ব্যস্ত। খুবই ব্যস্ত বলতে বাচ্চার জন্য একটু ব্যস্ত, তাছাড়া কোনো ব্যাপার না। আগে বহুবার ইন্টারভিউ করেছি, বহুবার অনেক জায়গায় গেছি, মানে এই বাচ্চাটা ওর শরীরটাও খারাপ, ওই জন্য একটু প্রবলেম, তাছাড়া কোনো প্রবলেম না। কতদিন ধরে প্ল্যান করে করে আজকে ফাইনালি আমরা ইন্টারভিউ করতে পারছি। তো তোমার জীবনে এই যে দুর্ঘটনাটা ঘটলো সেটা তুমি আগে একটু আমাকে সংক্ষেপে বলো, তারপর আমি বিস্তারিত প্রশ্নে আসছি। যখন আমি ক্লাস 8-এ পড়ি তখন থেকে একটা ছেলে আমাকে মানে পছন্দ করতো, তো সেটা নিয়ে আর কি একটু প্রবলেম হয়। না, প্রথমে আমি বিষয়টা বাড়িতে সেভাবে জানাইনি, কারণ হয় না মানুষ স্কুলে যাওয়ার পথে অনেকে অনেক রকমভাবে এরকম ডিস্টার্ব করে, প্রপোজ করে, তো সেগুলোকে বাড়িতে জানানোর মতন তেমন কোনো বিষয় ছিল না। তো এরকম না বলতে 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 অনেকটা দিন চলে যায়, প্রায় 4-5 মাস চলে যায়। ছেলেটা দেখছি তাও মানে দিন দিন তার ডিস্টার্বের মাত্রাটা বেড়ে যাচ্ছে, তখন আমি বাড়িতে জানাই আর কি। তো আমার মা খুব ভয় পেত এইসব বিষয় নিয়ে, তো মা তখনই বললো যে স্কুলে যাওয়া বন্ধ করতে। এবার আমার বাবা আমার যখন 2 বছর বয়স তখন মারা গেছে। আমার মা, 2টো দাদা আর আমি। দাদারা মানে আমাদের আর্থিক অবস্থা ভীষণ খারাপ, দাদারা বাইরে থাকতো, আমি আর মা বাড়িতে থাকতাম। তো তখন আমি দাদাকে জানাই যে আমি পড়াশুনো করতে চাই, তো এরকম মা ভয় পাচ্ছে, একটা ছেলে ডিস্টার্ব করছে, তো সেই জন্য মা আমাকে পড়াশোনাটা বন্ধ করে দিতে চাই। দাদা বাড়ি আসলো, বাড়ি আসার পরে ছেলেটাকে থ্রেট দিল, একটা থানায় এফআইআরও করা হয়েছিল। এবার ছেলেটাকে ধরে নিয়ে গিয়ে থ্রেট দিয়ে ওকে ছেড়ে দিয়েছে। এবার ওই রাগ থেকে ও আর কি আমার মুখে অ্যাসিডটা ছুঁড়ে দেয়। আচ্ছা, তোমার বাড়িটা কোথায় ছিল? হাকিমপুর নাম শোনা আছে? হাকিমপুর বর্ডার, বাংলাদেশ বর্ডার, ওই স্বরূপনগর থানা, উত্তর 24 পরগনা, মানে বসিরহাট নাম শোনা আছে? বসিরহাট, মোসলান্দপুর, ওই 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 লাইনে আর কি, ওইদিকে বাংলাদেশ বর্ডার আছে, ওইখানে আমাদের বাড়ি ছিল। আর এখানে তো আমরা ভাড়া থাকি। হ্যাঁ, কোন স্কুলে পড়তে? হাকিমপুর হাই স্কুল। আচ্ছা। এবার তখন 8 থেকে ডিস্টার্ব করতে করতে 9-এ উঠি, তখন আর কি আমাকে এই অ্যাসিডটা ছড়ে। তারপর থেকে পড়াশোনা বন্ধ হয়ে যায়। ওটা কোন বছর? 2009-এ মারে। আর হ্যাঁ, 2009 21শে মার্চ রবিবার। তখন তোমার ক্লাস 9? হ্যাঁ, তখন আমি ক্লাস 9-এ পড়ি। আর ছেলেটাকে তুমি প্রথম কবে দেখেছিলে? সেটা সালটা হয়তো মনে নেই, মানে ওই ঘটনার কতদিন আগে? 1 বছর আগে। 1 বছর আগে। ওই তো ওইখানকারই স্থানীয় ছিল? না, ও ওখানে ভাড়া থাকতো, ও ছিল বাংলাদেশীও। ও বাংলাদেশী ছিল? হ্যাঁ, বাংলাদেশীও ছিল, তো এখানে এসে পড়াশোনা করতো। অবৈধভাবে ঢুকেছিল নাকি? হ্যাঁ, অবৈধভাবেই বলা যায়। তখন মানে ওখানকার অনেক মানুষ ওই বাংলাদেশ থেকে এখানে আমাদের ওখানে অনেকে থাকে, তো ওই অবৈধভাবেই ওরা আসা যাওয়া করতো, এরকম আর কি। ওর নাম কি? রণজিৎ তরফদার। রণজিৎ তরফদার। ও এখন কি অবস্থায়? মানে ওই দিনের পর থেকে নিখোঁজ,
মানে অ্যাকচুয়ালি যখন ওকে ঠেট দেওয়া হয় ও প্রায় 1 মাস মতন আমাকে কোনো ডিস্টার্ব করেনি, যেখানে থাকতো সেখান থেকে একটা একটা করে জিনিস নিয়ে চলে গেছে। তারপরে যখন এরকম হয় না, আমাদের গ্রামের সবাই মিলে যেখানে থাকতো সেই ঘরটা ভাঙচুর করে দেখা যায় যে ওর ভিতরে কিছুই নেই, মানে ওই জিনিসগুলো নিয়ে প্ল্যান করে এটা করেছে। তারপর থেকে পরিবারে কে কে থাকতো? পরিবারে কেউ না, একাই এসেছিল এখানে, একাই থাকতো। হ্যাঁ একাই থাকতো, পরিবারে কেউ থাকতো না। ওই ছেলেটার বয়স তখন কত হবে? তা বলতে পারবো না, আমার থেকে 5-7 বছরের বড় আছে। তখন আমার 14 ছিল, ওর তার 5-7 বছর, 22-23 হবে। হ্যাঁ 22-23 হবে, ভালো ম্যাচিউর ছিল আর কি। যেদিন রাতে অ্যাসিডটা ছোড়া হয় সেই দিনকার ঘটনাটা একটু আমাকে বলো। সেই দিন আমি আর কি পড়ে, মানে আমার পড়া ছিল কাল, মানে তার পরের দিন ভোরবেলাতে, তো আমি খাওয়া দাওয়া করে পড়াশুনো করে আর কি, আমাদের তখন মাটির বাড়ি ছিল। এবার মাটির জানালা যেগুলো হয় আগেকার দিনে, তো ওরকম জানালা ছিল, খোলা ছিল, এরকম দেওয়ার মতন কোনো কিছু ছিল না। তো আমি ঘুমিয়েছি, মা আমার সাইডে ছিল, নিচেই ছিল আর কি। নিচতলা? না নিচতলা না, এমনি মাটির বাড়ি, মা নিচে ছিল আর আমি খাটের উপরে ছিলাম জানালার ধারে আর কি। তো সেই সময় ওই গরমে একটু হালকা হালকা গরম ছিল। এবার জানলার পর্দা সরিয়ে আমি জানলার সাইডেই শুয়েছিলাম, তখন ফ্যান ছিল না, কারেন্ট ছিল না সেই সময়। তো রাত 12টা নাগাদ আর কি জানলা দিয়ে হাতটা দিয়ে এরকম করে অ্যাসিডটা ঢেলে দেয় মুখের উপরে, একদম জানলার সাইডে যেহেতু মুখটা ছিল, এবার একদম পুরো মুখের উপরে আর কি অ্যাসিডটা ছড়ে। মাটির বাড়ির নিচতলায় তুমি ঘুমাচ্ছিলে? হ্যাঁ হ্যাঁ, আমাদের উপরে ওই খড়ের চাল ছিল আর নিচেই আর কি ছিল, মানে মাটির সবকিছুই ছিল আর কি। মানে তুমি একদম জানালার পাশে? হ্যাঁ জানালার পাশেই ছিলাম আমি, আর ওই জানালা দিয়ে মুখে অ্যাসিডটা ঢেলে দিয়েছে। তারপরে তো মানে আমরা কেউ জানি না, আমি চিৎকার করছি যে জ্বালা করছে, আমি চোখটা বন্ধ করে মানে আমার জ্বলছে সারা শরীরে, আমি বুঝতে পারছি না যে এটা কি হয়েছে, আমার মাও বুঝতে পারছে না, আমি চেঁচাচ্ছি। তারপরে আমার মা চিৎকার শুনে পাড়ার লোকেরা সব ছুটে আসার পরে এবার দেখে যে ওরকম মুখটা পুরো কালো হয়ে গেছে, চুলগুলো দলা পাকিয়ে গেছে, যে বিছনায় শুয়ে আছে সেগুলো পুরো ধোয়া ধোয়া উঠে গেছে। আগুন তো না যে জ্বলবে, মানে পুরো বিছনাটা ধোয়া ধোয়া হয়ে পুড়ে গেছে, পিঠ ঠিটগুলো সব পুড়ে গেছে। তারপরে মুখ ঠোকগুলো সব কালো হয়ে গেল, চুলগুলো দলা পাকিয়ে গেছে, মানে কেউ চিনতে পারছে না যে এটা আমি কিনা, ভূতের মতো লাগছে পুরো, সবাই ভয় পাচ্ছে, জল ঢালছে। তারপরে তাড়াতাড়ি করে আমাদের ওখানকার একটা হসপিটালে নিয়ে যায়। তখনও কেউ বুঝতে পারেনি যে না এটা অ্যাসিড, অনেকে মানে গ্রাম সাইডে এগুলো বিষয়ে কোনো নলেজ নেই। এবার তোমাদের প্রাথমিক ধারণা কি হয়েছিল, মানে তোমার কি মনে হয়েছিল? আমি তো কিছু আমি সেন্স হারিয়ে ফেলেছিলাম আর চিৎকার করছিলাম, আমার মাও কিছু বুঝতে পারেনি। গ্রামে 2-1 বলছে মনে হয় অ্যাসিড ছুঁড়েছে এরকম নাকি বলে, আমি পরে যেটা শুনেছি। তারপরে গ্রামের প্রাথমিক যে হসপিটাল থাকে সেখানে নিয়ে যাওয়ার পরে ওখান থেকে বলছে যে না এখানে কোনো কিছু ভর্তি করা হয় না, সেখান থেকে আরেক জায়গায় নিয়ে গেছে, সেখানে ভর্তি নিচ্ছে না। তারপরে স্বস্তিকা বলে কলকাতা স্বস্তিকা নার্সিংহোম, ওখানে নিয়ে এসে জাস্ট ওই এসি রুমের মধ্যে রেখেছে 3 দিন। আমার কোনো জ্ঞান ছিল না, আমি কিছুই জানি না। বাড়িতে খবর যাচ্ছে আমি মারা গেছি, আমার মাকে কেউ বলছে না, মা খাওয়া দাওয়া করছে না। আমার দাদারা এসে তারপরে বাড়িতে ভুল খবর ছড়িয়ে গেছে, হ্যাঁ যে মারা গেছে, সবাই বলছে যে আমি মারা গেছি। আমার মাকে সবাই সান্ত্বনা দিচ্ছে যে খেয়ে নাও, কিছু হবে না, ভালো হয়ে যাবে, এরকম বলছে। আমার কাছে কাউকে থাকতে দেয়নি। আমার দাদা বাইরে থাকে, সেই দাদা 2 দিন পরে আসলো, বড় দাদা বাড়িতে থাকে, ওই আর কি নিয়ে আসা নিয়ে যাওয়া এসব করছে। ছেলেরা বাইরে থাকে, খুব কষ্ট হয়েছে, মেয়ে নিয়ে খুব কষ্ট করেছি, সে কষ্ট তুলনা বলা যায় না, সে যা করেছি। আর জীবনে যে বেঁচে থাকবে তাও ভাবতেই পারিনি যে ওর জীবনটা যে বেঁচে থাকবে, এত পরিমাণ ওর অবস্থা খারাপ ছিল। ও যখন হসপিটালে ভর্তি ছিল তখন তো একবার এটাও আপনি খবর পেয়েছিলেন যে ও মারা গেছে? হ্যাঁ, সেই ঘটনাটা? হ্যাঁ, তখন মারা গিয়েছে বলতে আমাকে কেউ বলছে না। ওকে যখন নার্সিংহোমে ভর্তি করছিল মেম্বার থেকে, তখন ওরা কানাঘুষা করে, আর শুধু বলে কি ওর মাকে দুটো খাইয়ে দাও, ওর মাকে দুটো খাইয়ে দেয়, এরকম করে। তারপরে ওই নার্সিংহোমে ভর্তি ছিল, যেই আমি বলছি কি হয়েছে, আর সবাই দেখি জয় জগর হয়ে গেছে, বাড়ি ঠাড়ি সবাই দেখি কানাঘুষা করছে, মেয়ে মারা গেছে। তখন আমি বলছি কই সে মেয়ে কোথায়? তারপরে মানে চোখি ওষুধ দিয়ে একটু ঘুমাই দিয়েছে, তো বলছি কি মেয়ে আছে, অথচ এদিকে বাড়ির সব সংবাদ চলে গেছে মারাই গিয়েছে।
যেই দেখি চোখে ওষুধ দিয়ে, ও তো দেখতে পাচ্ছে না, ও আমাকে, আমি শুধু চিনতেও পারছি না ওকে, এই ফুলে কালো হয়ে সে কি বিদিছি, মানে সে তার দেখার হাল নেই। তারপরে নার্সিংহোমের এতটা বিল হচ্ছে 7 দিনে, আমাদের মতন মধ্যবিত্ত মানুষের মানে বহন করা অসম্ভব ব্যাপার। 7 দিনে 50,000 টাকা বিল হয়েছে। বাড়ির দলিল বন্ধক রেখে সেই ধারটা মিটিয়েছে। মেটানোর পরে আমাকে আবার বাড়িতে নিয়ে গেছে। তারপরে সরকারি হসপিটাল খুঁজছে, কিন্তু কোথাও ভর্তি নিচ্ছে না। আর সেই সময় বার্নের এতটা ভালো চিকিৎসা ছিল না, যেখানে নিয়ে যাচ্ছে বলছে এটা বার্ন হসপিটাল না, এখানে ভর্তি নেবো না। বাড়িতে ফেলে রেখে 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 পুরো পচে গেছে এরকম অবস্থা। আমার এই সাইডে কান নেই, কানগুলো খসে খসে পড়ে যাচ্ছে, চোখটা খসে খসে পড়ছে, পিঠ দিয়ে মানে মাংসর দলা এসে এসে পড়ছে, এরকম হচ্ছে। কোনো হসপিটালে ভর্তি নিচ্ছে না। তারপরে আমার ছোট দাদা বাড়ি এসে, আমাদের ওখানকার একটা ডাক্তার ছিল, সেই ডাক্তার বলছে যে এই যে উপরে কালো চামড়াটা আছে ওইগুলো কেটে কেটে বাদ দিতে হবে, না হলে পচা ধরে গেলে, পোকা হয়ে গেলে মারা যাবে। আমার ছোট দাদা বলছে তোমরা কত টাকা দেবে? আমার ছোট দাদা তারপরে ওরা ডাক্তারের জিনিসপত্র এনে আমাকে আস্তে 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 করে কানগুলো কেটে দিতে লাগলো, চামড়াগুলো তুলতে লাগলো। এই করতে করতে অনেক হসপিটাল খোঁজ করেছে, কিন্তু পাচ্ছে না, কোনো হসপিটালে ভর্তি নিচ্ছে না। তারপরে লাস্টে পিজি হসপিটালে ভর্তি করতে পারলো। পিজিতে ভর্তি করে আমার 21টা সার্জারি হয়েছে প্রায় 4 বছর ধরে। মা নিচেই থাকতো রাস্তার উপরে, আর দাদারা বাইরে কাজ করতো। এবার যা টাকা পাঠাতো তাই দিয়ে একটু একটু করে ট্রিটমেন্ট হয়ে, পায়ে কোথাও মানে বাদ নেই আমার চামড়া নিতে। 21টা সার্জারি হয়। লাস্টে ডাক্তার বললো তোমার আর চামড়া নেই, আর সার্জারি করতে হবে না, এবার একটু রেস্ট নাও। তো ওই থেকে সার্জারি বন্ধ হয়ে গেল, আর কোনো সার্জারি করি না। তারপরে এবার বাড়ি থাকা শুরু করি। বাড়ি থাকতে থাকতে নিজেকে বের করতে পারতাম না, বাচ্চারা দেখে ভীষণ ভয় পেত। 4 বছর ধরে এরকম চিকিৎসা হয়। এই করতে করতে একবার বাড়ি 2 মাস 1 মাস অন্তর অন্তর ছেড়ে দেয়, বলে আবার আসবে, আবার একটা সার্জারি করতে হবে। এটার সাথে জয়েন্ট হয়ে যায়, এই কানটা খুলে মানে বাদ দিতে হয়, পা থেকে চামড়া নিয়ে পিঠে লাগাতে হয়, গায়ে লাগাতে হয়, মুখে লাগাতে হয়, নাকটা ছিল না, সব কিছু ওই চামড়া লাগিয়ে লাগিয়ে একটু একটু করে তৈরি করেছে। মানে পুরো সব খসে খসে পড়তো, এরকম অবস্থা। তারপরে বলো। হ্যাঁ বল। ওই ঘটনার পর তোমরা কিভাবে জানতে পারলে যে ওই ছেলেটা এই ঘটনাটা ঘটিয়েছে? আসলে ওই ছেলেটা যখন ডিস্টার্ব করতো, আর তো কেউ ডিস্টার্ব করতো না, প্লাস ওই ছেলেটাকে পাওয়া যাচ্ছে না। দুটো যখন এক করা হচ্ছে তখন বোঝাই যাচ্ছে যে ওই ছেলেটাই এটা করেছে। তো এইটাই হলো সেই, ও যদি না করতো তাহলে কেন পালাবে? আর ওই একমাত্র আমাকে ডিস্টার্ব করতো, তার মানে ওইটাই করেছে। আর 1 মাস আগে ওর সাথেই ঝামেলা হয়েছে। এটা থেকে বুঝতে পারছি যে ওই ছেলেটাই এটাই করেছে। মানে এই অনুমানগুলো ছাড়া স্ট্রং কোনো প্রমাণ তোমাদের হাতে নেই? না, প্রমাণ সেই কারণেই হয়তো তোমরা প্রশাসনিক হেল্প খুব একটা পাওনি। না, আর আমার মা দাদাদের, আমাদের তো অ্যাকচুয়ালি হেল্প করার মতন তেমন কেউ ছিল না। দাদাদের, আমাদের আর্থিক অবস্থাও ভালো ছিল না, ও তার জন্য তো দাদাদেরকে বাইরে যেতেই হবে, টাকা ইনকাম করতে হবে। আর আমার মায়ের লক্ষ্য ছিল যে আমার মেয়েকে যেভাবে হোক বাঁচাতে হবে। ওই জন্য মা গ্রাম থেকে কলকাতায় এসে থাকতো, আমাকে ট্রিটমেন্ট করাতো, আবার বাড়ি যেত। আবার এই করতে করতে 3-4 বছর তো আমার হসপিটালেই কেটে গেছে। থানায় অভিযোগ করেছিলে? না, থানায়, ওই জন্যই বলছি যে থানায় কোনো অভিযোগ করা হয়নি, যে পুলিশ কেসও হয়নি, আমার কোনো কিছু হয়নি। আর তারপরে যখন আমি ভালোভাবে সুস্থ হয়ে যাই, প্রায় 7-8 বছর, যখন আমিও তো তখন ছোট, 14 বছরের একটা মেয়ের কতটা আর কি বুদ্ধি হতে পারে। যখন আমি মানে ওই বুদ্ধিটা আসলো না, আমাকে ঘরে বসে থাকলে হবে না, আমাকে কেস করতে হবে, আমাকে জীবনে এগিয়ে যেতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। ঘরের মধ্যে জীবনটা পুরো মানে যে সার্জারিগুলো করেছি, যে ব্যথা যন্ত্রণা সহ্য করেছি, বাইরে যখন বেরোতাম আরও কষ্ট যেন বেড়ে যেত। যে এইভাবে মানুষের কথা শুনে শুনে আমি কতদিন বেঁচে থাকবো? আমি মনে হয় না বেঁচে থাকতে পারবো। আমাকে কিছু করতে হবে, বেরোতে হবে। তারপরে এই বেরোনোটাও অনেক বছর পর। তোমার চিকিৎসা তো 4 বছর ধরে চললো, তারপর তুমি পড়াশোনাটা আর কন্টিনিউ করতে পারিনি বলতে আবার মনে ইচ্ছে জেগেছিল। সবাই বলতো, আমার দাদা বলতো, মা বলতো যে পড়াশোনাটা করতে হবে। এবার আমিও ভাবলাম হ্যাঁ পড়াশোনাটাও করতে হবে, কিন্তু স্কুলে যাব, অলরেডি আমার 5-6 বছর কেটে গেছে সেই যখন ওই জিনিসটা ভাবলাম। এবার ছোট ছোট বাচ্চা, ভাইজিদের সাথে পড়বো, আরও দেখলে তো স্কুলে সবাই তো ভয় পাবে, এরকম মন মানসিকতা থেকে মনটা আবার ভেঙে গেল, পারলাম না। তারপরে আমি এই প্রাইভেট থেকে যে মানে পড়ে পরীক্ষা দেওয়া যায়, তো তার জন্য ভর্তি হলাম, বারাসাতে ভর্তি হয়েছিলাম।
যে সবাই বললো মাধ্যমিকটা অন্তত পাস করতে পারলে যে কোনো একটা কাজের একটা ব্যবস্থা হয়ে যেতে পারবে। আমার যখন ভর্তি হলাম তখন মনে হলো কি আমি যদি পড়াশোনাটা চালিয়ে যেতে পারি তাহলে আমি অনেক দূর পড়াশোনা করব। এবার ভর্তি হলাম, ভর্তি হওয়ার পরে করোনা শুরু হয়ে গেল। ব্যাস ওখান থেকে আবার একটা বছর পড়লাম, মানে 10-এ উঠলাম। 10-এ ওঠার পরে আমার পড়াশোনা আবার স্টপ হয়ে গেল, ওই যে লকডাউন শুরু হয়ে গেল। তখন ভাবলাম মনে হয় না আমার কপালে পড়াশোনা আছে, তাহলে আমাকে কিছু কাজ করতে হবে যেটার জন্য আমি পেটটা চালাতে পারবো, অন্যের পরে নির্ভর হয়ে থাকার আমার দরকার নেই। ব্যাস তারপরে তো ওই করোনার জন্য আবার 2 বছর পার হয়ে গেল, আবার বাড়িতে এইভাবে চলতে লাগলো। বাড়িতে থাকতে থাকতে আমার হাজবেন্ড যে আর কি, মানে তখন তো সবাই ফোনে আসক্ত হয়ে গেছে অলরেডি, কি করে টাইমটা পাস করবে। তো তখন ফোনে আর কি আমার হাজবেন্ডের সাথে পরিচয় হয়। এবার ওর সাথে টুকটাক কথা বলতে দেখি মানে অনেকটা টাইম কেটে যাচ্ছে, একটা হয় না মানুষের একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। তারপরে আমি ওই জায়গাটা কখনো দেয়নি যে ওর সাথে আমার ভালো রিলেশন হবে। হ্যাঁ, জাস্ট এই লকডাউনের সময় কোথাও বেরোতে পারছি না, কেউ কথা বলি, টাইম পাস করি, এইভাবে আর কি ওর সাথে কথা বলতাম। কথা বলতে একটা সময় ও বলছে না দেখা করবে। আমি জানি যে দেখা করলে আর আমাদের রিলেশনটা থাকবে না। আচ্ছা, ফেসবুকে পরিচয় হয়েছিল? হ্যাঁ, ফেসবুকে পরিচয় হয়েছিল। ফ্রেন্ড রিকোয়েস্টটা কে পাঠিয়েছিল? দাদা? হ্যাঁ, ও পাঠিয়েছিল। তারপরে অনেকদিন ধরে হাই হ্যালো এ করতো, আমি অত কথা বলতে ভালোবাসতাম না তখন। এবার তারপরে এই কথা বলতে দেখি একটা ছেলে বারবার মেসেজ করছে, এই করছে ওই করছে। তখন মনে করলাম যে না ঠিক আছে, কথা বলেই না দেখি। তারপরে মেসেঞ্জারে কল করতো, আমি রিসিভ করতাম না, অনেক বারবার করে ফোন করতো। তারপরে কথা বলতে ভালো লাগার পরে নাম্বারটা দেওয়া মানে হলো। এই করতে 2 বছর কেটে গেছে। 2 বছর পরে বলছে দেখা করব। আমি জানি যে 2 বছর পর দেখা করবো না, রিলেশনটা এমনি কেটে যাবে। দেখার পরে কেউ কোনো ছেলে সেভাবে পাতা তো অবশ্যই দেবে না। তারপরে দেখা করার পরে দেখছি না শিয়ালদা স্টেশনে আমাদের দেখা হয়। ওই 2022 সালে? হ্যাঁ, 2022 সালে। ওই শিয়ালদা জানিয়ে গেছিলে? হ্যাঁ, না মাকে কিছু, মাটা কেউ জানে না এই বিষয় নিয়ে, কারণ জানানোর মতন কিছু না, আমি তো জাস্ট টাইম পাস করছি, এটাই আমার মাইন্ডে ছিল। আমি জানি না যে দেখা করতে যাওয়ার একটা সিদ্ধান্ত নিলে তোমার ভয় করছিল না? ভয় অবশ্যই করছিল, কারণ কলকাতার কোনো কিছু আমি তখন চিনতাম না। কিন্তু ওই যে ভালোবাসার একটা রিলেশন হয়ে গেলে তখন মানে অলরেডি ওই ভয়টাই চলে যায়। তো তখন দেখা করার একটা সিদ্ধান্ত হলো। কলকাতায় তখন কিছুই চিনতাম না, শুধু ওই শিয়ালদা স্টেশনে পর্যন্ত যাব, আবার বাড়ি ব্যাক করব, আর কোনো রাস্তাঘাট কিছুই চিনি না। তো শিয়ালদা স্টেশনে মানে 11টার সময় আমরা যেতাম, আবার 5টার সময় গল্প করে কথাবার্তা বলে আবার ওই ট্রেন ধরে আবার ব্যাক করে চলে আসতাম। এটা চলতো? হ্যাঁ, এটা প্রায় না, হয়তো মাসে 1বার কি 2বার এরকম। কিন্তু প্রথমে আমি ভেবেছিলাম যে না, একবারই জাস্ট দেখা করব, চলে আসবো, কারণ রিলেশনটা থাকবে না। তো ও যখন মানে দেখা করলো, দেখলাম না, আমি ভয় পাচ্ছিলাম হয়তো রিলেশনটা থাকবে না, আর এরকম মাইন্ড নিয়ে আমি যাচ্ছিলাম। তো তারপরে দেখলাম মাকে কবে জানিয়েছিলে? মাকে অনেকটা দিন পর, প্রায় 3 বছর পর। মা জানতো না এইসব বিষয়ে। মা হয়তো ভাবছে যে এমনি কথা বলছে, হয়তো বন্ধু বান্ধবী এরকম কথা বলেও যতটা ভালো থাকতে পারে তা ভালো থাকুক, এরকম আর কি। তো এরকম বিষয়ে মা জানতো না তেমন ভাবে কোনো কিছু। তারপরে দেখা করার পরেও দেখলাম যে না, ছেলেটার মনে আমার প্রতি সেই একই রকম ভালোবাসা আছে দেখা করার পরেও। তখন আমি ওকে বললাম তোমার বাড়িতে তাহলে যদি জানাতে পারো, যদি বাড়ির লোক যদি অ্যাকসেপ্ট করে তাহলে ঠিক আছে, না হলে আমি বিয়ে করব না। তো ও তারপরেও বাড়িতে অনেক চেষ্টা করলো, বাড়িতে মানেনি। স্বাভাবিক নাই মানতে পারে, কারণ গ্রাম সাইডের মানুষ, তাদেরও একটা আশা থাকে যে এরকম মেয়েকে কেন বিয়ে করবে। তো এইভাবে করতে করতে প্রায় 4 বছর চলে গেছে আমাদের রিলেশনটা। তোমার বাড়িতে তোমার দাদাদের বা তোমার মায়ের কি রিঅ্যাকশন ছিল? প্রথমে ওরা ভয় পাচ্ছিল কেমন ছেলে হবে, কি হবে, সেভাবে রাখতে পারবে কিনা, 2 দিন পরে ছেড়ে দেবে, এরকম একটা মাইন্ডে আমার দাদাদের হয় না। আমি যেমন যতটা 4 বছর ধরে একটা ভালো মেয়েকে সেভাবে অ্যাকসেপ্ট করার জন্য ফ্যামিলি মানে ভয় পাই। তো যেখানে এরকম আমার একটা মেয়ে কেন কোন ইস্যুতে ওকে পছন্দ করছে, এরকম একটা যে টাকা পয়সা দাবি করবে বা কিছু এরকম আর কি, আমার বাড়ির লোকের একটা প্রথম এরকম ছিল। তারপরে ওর সাথে যখন মিশলো, কথা বললো, ও যখন বাড়ি ছেড়ে চলে আসলো, তখন মানে আমার বাড়ির লোকের আর অতটা ছিল না। প্রথম দিকে একটু ছিল, তারপরে ওকে সবাই আমার বাড়ি থেকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল, কিন্তু ওর বাড়ি থেকে আমাকে অ্যাকসেপ্ট করেনি। বিয়েটা কত সালে করেছো? হ্যাঁ, বিয়ে হয়েছে 2000, এই আমাদের 3 বছর বিয়ে হচ্ছে
2022-এ 21-এ কি 22-এ হয়েছে, হ্যাঁ 22-এ হয়েছে 2000। আমাদের সোশ্যাল মিডিয়ায় পরিচয়, ফেসবুকের মাধ্যমে আমাদের পরিচয় হয়েছিল। তো আমরা এমনি 1 বছর অবধি বন্ধুত্ব হিসেবে কথাবার্তা বলেছি। 1 বছর পর যখন দেখা করি, তো তখন দেখা করার পর আমার যেন সব কিছু একটু চেঞ্জ হয়ে গেল। মানে বন্ধুত্ব সম্পর্কটা দেখার পর মানে একদম সম্পূর্ণ অন্যরকম লাগলো, যে সত্যি তো এরকম একটা অবস্থা। ও হয়তো ভেবেছিল প্রথমে, যে দেখার পর হয়তো এই বন্ধুত্ব সম্পর্কটা হয়তো নাও থাকতে পারে বা ইত্যাদি ইত্যাদি। তো দেখার পর আমার সব কিছু একটা চেঞ্জ হয়ে গেল। তো তখন না আমাদের এই বন্ধুত্ব সম্পর্কটা ভালোবাসায় পরিণত হয়ে গেল। আচ্ছা, তারপর যখন আপনি বিয়ে করার সিদ্ধান্ত নিলেন, আপনি বাড়িতে জানিয়েছিলেন? হ্যাঁ, আমি বাড়িতে জানিয়েছিলাম, আমার বাড়ির লোক সবাই জানতো, ঠিক আছে। তো শুধু কথা শুনেছিল, ফোনে এমনি কথা বলতো, তো কথা বলাতে খুব ভালোবাসতো, খুব করতো, সম্মান করতো। তারপর যখন দেখলো, তো দেখার পর যেন সবাই একদম পুরো পাল্টি হয়ে গেল। মানে আপনি আগে জানাননি যে অ্যাসিডে মুখ পুড়ে গেছে? না, বলেছি। আচ্ছা, সব কিছুই বলা আছে, সব বলেছিলাম, কিন্তু চোখে দেখেনি তো। আচ্ছা, সেই জন্য তো দেখার পর সবাই যেন একদম শেষ হয়ে গেছে। ঠিক আছে, আমার ওতে কোনো অসুবিধা নেই। ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে হ্যাঁ, ওনারা আমাকে, বিভিন্ন রকমের লোক, আমার বাবার বন্ধুরা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই মানা করেছিল। ওনাদের সবাইকে খুব ধন্যবাদ যে ওনারা আমাকে এই কাজটাতে বাধা দিয়েছিল বলে। সবাই ওনারা যত আমাকে বারণ করেছে যে ওটা না করতে, আমার মধ্যে না ততদিনে যেন ইচ্ছেটা জেগে গেছে, না আমি এটাই করবো, আমার এটার জন্য ভালো হবে। সুনিতাদিকে বিয়ে করে আপনি এখন কতটা সুখী? ওরে বাপরে, এটা তো মানে আমি বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, আমি অনেক ভালো আছি, অনেক সুখে শান্তিতে আছি। আমরা একে অপরকে সব কিছু শেয়ার করি, আমাদের সব কিছু শেয়ার হয়। ও আমার ব্যাপারটা বোঝে, আমি ওর ব্যাপারে সম্বন্ধে সব কিছু বুঝি। মোটমাট আমরা ভালো আছি। আর আমাদের যে হয় না একটা সংসারের মধ্যে এটা ওটা হেনা তেনা, আমাদের ওরকম সেরকম কোনো কিছু সাংসারিক অশান্তি যে সেটা আপনাদের মধ্যেও নেই? না, আজ পর্যন্ত না। 4 বছর রিলেশনে ছিলাম, আর এই 3.5 বছর বিবাহিত জীবন আমরা পার করছি, আমাদের কোনো রকম কিছু হয়নি। আচ্ছা, আপনি সুনিতাদির কোন সত্তাটা বেশি পছন্দ করতেন, প্রেমিকা সুনিতা নাকি স্ত্রী সুনিতা? না, স্ত্রী সুনিতা। আচ্ছা, খুব ভালো লাগে। ওটাও ভালো ছিল, ওটা যদি আমি না দেখতাম তাহলে আজকে এই জায়গায় তো আসতে পারতাম না। ওটা ভালো ছিল, ওটার মতো ছিল। আর এখন যেটা আছে এখনকার মতো আছে, ভালো, মেনলি সব দিক দিয়েই ভালো। সুনিতাদিকে বিয়ে করার পর আপনার জীবনে কতটা কি পরিবর্তন এসেছে? ওরে বাবারে, আমি মানে কি বলবো, আগে যেমন মানে ছিলাম একটু এদিক ওদিক ঘুরে বেড়ানো পছন্দ, তারপরে বেকার সময় দেওয়া পছন্দ, যে যেখানে বলতো সেই সেখানে তাদের সাথে সেখানে চলে যাওয়া। তো সেই সব দিক দিয়ে আমি এখন ভালো আছি। মানে আমার ইচ্ছেও করে না কোনো কিছু, মনে হয় একদিন যদি দোকান বন্ধ রাখি তো মনে হয় যেন একটু বাড়িতে সবার সাথে একসাথে সময় দিই, একসাথে থাকি সবাই। আর যেদিন আমি বাড়িতে থাকি সেদিন আমরা খুব আনন্দও করি, খুব ভালোভাবে একসাথে থাকি, আমাদের খুব ভালো লাগে। তোমার এই ঘটনা ঘটে যাওয়ার পর তোমার আত্মীয় স্বজন, তোমার পাড়া প্রতিবেশীরা কিরকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল? পাড়া প্রতিবেশীরা দেখলে ভয় পেত, কিন্তু যখন হঠাৎ এই ঘটনাটা হয়েছিল সবাই এগিয়ে এসেছিল। তারপরে চাঁদা তুলে, স্কুল থেকে চাঁদা তুলে অনেকে হেল্প করেছে আমাকে। কিন্তু তারপরে যখন আমি একটু ভালো হয়ে সার্জারি হয়ে যখন বেরোতে যাই না, তখন অনেক মানুষই আমাকে সেভাবে অ্যাকসেপ্ট করেনি। তাদের বাচ্চারা ভয় পেত, বলতো মুখে ঢাকা না, ওইভাবে বেরোবে না, আমাদের বাচ্চারা ভয় পায়। এরকমও করেছে, কিছু মানুষ অ্যাকসেপ্ট করেছে, কিছু মানুষ অ্যাকসেপ্ট করেনি, এরকম আর কি। তুমি তো চাকরি বাকরিরও চেষ্টা করেছো? হ্যাঁ, আমি যখন এনজিওতে প্রথম ঢুকেছি, যখন আমাদের এই দোকান ছিল না, তো চেষ্টা করেছি। তখন বলতো না, তোমাদের ফেস দেখে অনেক দোকানে হয় না, মানে কসমেটিকের দোকান হয় বা কাপড়ের চোপড়ের দোকান হয়, বা অনেক কাজের জন্য কলকাতায় যোগাযোগ করেছি, কিন্তু না, ফেসের জন্য অনেক জায়গা থেকে রিজেক্ট হয়েছে। এরকম নির্দিষ্ট 2-1টা ঘটনা বলতে পারবে? নির্দিষ্ট বলতে, হ্যাঁ, একবার ওই আমাদের তখন বালিগঞ্জের একটা অফিস ছিল, তো সেইখান থেকে স্যার একটা কাজ ঠিক করে দিয়েছিল। তো সেখানে আমি ইন্টারভিউর জন্য গেছিলাম।
তো যাওয়ার পরে বলছে না 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 এই ফেস্টের জন্য হবে না, আমরা দেখছি, পরে আপনাকে ডেকে নেবো, এরকম করে রিজেক্ট করে দিয়েছিল। তো তখনই বুঝতে পেরেছিলাম যে মুখের জন্য ওনারা রিজেক্ট করছে। মানে ওরা কি মুখের উপরই না, বলেছিল মুখের উপরে কথাটা? আমাকে বলেনি, স্যারকে বলেছিল। তো স্যার আমাকে বলছে যে হ্যাঁ মনে হয় এরা ফেসের জন্য এই জিনিসটা রিজেক্ট করছে, এরকম হয়েছে। তুমি বলছো যে তোমার এই পুড়ে যাওয়া মুখটা সমাজ অ্যাকসেপ্ট করে নেয় না, নেয়নি কি, নেয় না, এখনো নেয় না। এখন অনেক অ্যাসিড নিয়ে অনেক কিছু হচ্ছে, এক্সিবিশন হচ্ছে, তারপরে মানে অনেক স্কুলে গিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে, মানুষের মধ্যে অনেক সচেতন করে দেওয়া হচ্ছে, তবুও অ্যাকসেপ্ট করছে না। আর তখনকার সময় তো কোনো কথাই হবে না, তখন তো এত অ্যাসিড নিয়ে কোনো কিছু হতোই না। বাসে ট্রেনে গেলে লোকেরা তাকিয়ে হ্যাঁ, থাকে। প্রথম তো তাকিয়ে থাকতো, এমনকি বসতেও না। কত হয়েছে, অনেক হয়েছে, কিন্তু এখন একটু কম হয়, আগে প্রচুর হয়েছে এগুলো নিয়ে। পাশে বসতে চাইতো? হ্যাঁ, পাশে বসতে চাইতো না। তোমার জীবনে এই ঘটনাটা না ঘটলে তোমার জীবনটা কিরকম হতো? অবশ্যই কিছু দিক ভালো হতো, জানি না কেমন হতো, কিন্তু এখন যে আমি মনে করি যে আমার জীবনে এই ঘটনাটা হয়েছে বলে আমি একেবারে অন্ধকারে পড়ে আছি বা কিছু ইত্যাদি ইত্যাদি, আমার একটাই কথা বলার যে যেমনই ঘটনা হোক না কেন, মাইন্ডটাকে ঠিক রাখতে হবে, নেগেটিভ দিকে চলে গেলে হবে না যে আমার এই ঘটনাটা হয়ে গেছে বলে আমার জীবনটা দিশারা হয়ে গেছে, এরকম না। জীবনে ওঠা নামা এটা থাকবেই, কিন্তু উঠে দাঁড়ানোর চেষ্টা করতে হবে আর এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। ওই জিনিসটা নিয়ে যদি ঘরে বসে থাকি তাহলে ভালো লাইফ হলেও ওই ঘরের মধ্যেই বসে থাকতে হবে, কিন্তু এই ঘটনাটা হয়ে গেছে বলে যে আমার জীবনে কিছু নেই এরকম না। উঠে দাঁড়াতে হবে, যে পরিস্থিতিতে হোক না কেন ঘুরে দাঁড়ালে তোমার জন্য অনেক কিছু অপেক্ষা করবে, আমি এটা নিজেকে মানি। মানে যখন আমার এই ঘটনাটা হয়েছে আমি ঘরে বসে থেকেছি, যত বসে থেকেছি মানুষ আমার পরে তত আঙুল তুলে দেখিয়েছি। যখন বেরোতে শিখেছি আমি বেরিয়েছি, অনেক কাজ করেছি, এখন দেখেছি এরকম অবস্থা হলেও মানুষ আমাকে এখন ভালোবাসে। ওই গ্রামে অনেক মানুষ বলতো যে মুখ ঢেকে বেরোবে, আর এখন গেলে ডেকে ডেকে কথা বলে। তার মানে আমি যখন ঘুরে দাঁড়াতে পেরেছি, নিজের পায়ে দাঁড়াতে পেরেছি, কিছু করছি। এই অনেক মানুষ আছে কর্মটা দেখে, মানুষের রূপটা দেখে না। তো এই নিজেকে আগে কর্মের জায়গাটাকে দাঁড় করাতে হবে, তাহলে মানুষ এমনি ডেকে কথা বলবে। তো ওই লাইফটাও আমি পার করে এসেছি, আর এখনও আমি এই লাইফে আছি। আমি সব পেয়েছি, কিন্তু আজকে আমার হাজব্যান্ড পেয়েছি, আমার একটা সন্তান আছে, আমি নিজে কর্ম করছি, তাও এই ফেসটা পুড়ে যাওয়ার পরে সব কিছু করছি, কিন্তু কেউ হাতের সামনে এনে দেয়নি, আমাকে বেরোতে হয়েছে, আমাকে সেই জায়গাটা তৈরি করে নিতে হয়েছে। সম্প্রতি তুমি মা হয়েছো, তোমার এই মা হওয়ার অনুভূতিটা একটু শেয়ার করো। হ্যাঁ, মা হওয়ার অনুভূতিটা তো সম্পূর্ণই আলাদা, এটার সাথে কোনো কিছুর মানে তুলনা হয় না। তো এটার জন্য আমাকে অনেক মানে লড়াই করতে হয়েছে, কারণ আমাদের অনেকগুলো সার্জারি হয়ে গেছে, তো আমাদের মানে ভেতরটা অন্য মানুষের মতন অতটা স্ট্রং না। তো এই মা হওয়ার জন্য আমার থ্যালাসেমিয়াও আছে, ব্লাড কমে যায়, তো অনেক কষ্ট করে আমাকে মা হতে, সবাই বলবে যে কষ্ট করেই মা হতে হয়, কিন্তু আমাদের সেই শক্তিটা নেই। সার্জারি করে 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 না ভিতরে অনেক কমজোরি হয়ে গেছে। তো এত কষ্টের পরে যে আমি একটা সন্তান পেয়েছি, এই অনুভূতিটা কাউকে মানে বলে বোঝানো যাবে না। আমি ভীষণ হ্যাপি যে আমি লাইফে মানে কষ্ট পেয়েছি, কিন্তু তার পরপরই অনেক কিছু ভগবান আমাকে দিয়েছে। তো আমি এখন ভালো আছি, খুব ভালো আছি এইটুকু নিয়ে। শাহরুখ খানকে যখন সামনে থেকে দেখেছিলে তখন কেমন লাগলো? বাবা, এটা তো মানে আমার স্বপ্ন ছিল। দিদি আমাকে ফোন করে বলছে যে কোন দিদি? দিদির ব্যাপারে দিদির ব্যাপারে একটু বলো। হ্যাঁ, দিদির ব্যাপারে বলছি। মানে অপরাজিতা দি না থাকলে হয়তো আমি কলকাতা বাজারে এখানে মানে গ্রাম থেকে উঠে আসতে পারতাম না। বলে না মানুষ কাউকে না থাকলে একটা কিছু ভালোর কিছু পিছনে একটা খারাপ একটা মানুষের ভীষণ অবদান থাকে, তো সেটা যদি বলতে হয় তো অপরাজিতা গাঙ্গুলি। তো আমি যখন গ্রামে থাকতাম অপরাজিতা গাঙ্গুলির সাথেও আমার ফেসবুকে পরিচয় হয়। তো ওই দিদি দেখতাম যে এরকম আমাদের অ্যাসিড সার্ভারদের নিয়ে কাজ করছে, তো আমি ওই দেখে দেখে না অনেকটা মানে মনে শক্তি পাই। ওরা যদি বেরোতে পারে আমি কেন বেরোতে পারবো না। দোকানের জন্য অনেক কিছু হেল্প করেছে।
তো তারপরে আমরা যখন ওর বাড়ি থেকে যখন অ্যাকসেপ্ট করে না, তখন কলকাতায় আসি, আমরা ঘর ভাড়া নিই। তখন দিদি বলে কি, তোরা কি করে চলবি, ঘর ভাড়া, তারপরে 10,000 টাকার মাইনেতে কাজ করে আমার হাজবেন্ড, তো ঘর ভাড়ায় তো 3-4 হাজার টাকা চলে যায়, আর 4-5 হাজার টাকা দিয়ে কি করে চলবে। তখন বলে যে তোরা একটা নিজেরা দোকান খোল। তারপরে আমাদের ওই দোকানটা খুলে, তো দিদি ওখানে অনেক জিনিস এখান থেকে ওখান থেকে আমাকে দিয়ে হেল্প করেছে। তো ওই অপরাজিতা গাঙ্গুলি না থাকলে হয়তো আমি কলকাতা বাজারে মানে টিকে থাকতে পারতাম না। তো ওই দিদি বাচ্চা হওয়ার নিয়েও মীর ফাউন্ডেশন থেকে আর কি আমাকে অনেক হেল্প করেছিল, যে ওই বেবিটা হওয়ার জন্য। তো দিদি আমাকে ফোন করে বলছে যে শাহরুখ খান আসছে পরশুদিন, কালকে তোকে আসতে হবে। আমি তো আমি বলছি কী ব্যাপার, শাহরুখ খান স্যারকে আমি সামনে থেকে দেখতে পাবো, মানে আমি সেটা বিশ্বাস করতে পারছি না। দিদি সত্যি বলছো তুমি? বলছে আরে হ্যাঁ রে সত্যি বলছি, তুই চলে আসবি। তো যখন স্যারকে দেখি, মানে উনি যে অত বড় একজন সুপারস্টার, মানে বিশ্বাস করা যায় না যে এতটা মাটির মানুষ, মানে এতটা ভালো মানুষ, সেটা বিশ্বাস করা যায় না। এসে তারপরে আমি সামনে থেকে দেখেই তো হা হয়ে গেছি, কোনো কথা মানে ভাষা বলতে পারবো না যে এতটা ভালো লেগেছে স্যারকে সামনে থেকে দেখে। তোমার এই ভিডিওটা হয়তো কোথাও না কোথাও তোমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেও হয়তো দেখবে, তাকে তুমি কি বলতে চাও? তাকে আর কি বলবো, তাকে এটাই বলতে চাই যে এরকম জঘন্য কাজ করে আমি জানি না সে কি লাভ পেয়েছে। তো এরকম জঘন্য কাজ করে হয়তো মানে আমার জীবনে যে কতটা মানে খারাপ জায়গা ঠেলে দিয়েছে, কতটা কষ্টের মধ্যে যে আমি ছিলাম, কতটা কষ্টের মধ্যে যে আমি দিন কাটিয়েছি, তো বলে বোঝাতে পারবো না। তো তাকে মানে যদি সামনের মাথায় পেতাম তো কি করতাম আমি নিজেই জানি না। আর তাকে আমি কিছু বলতে চাই না, সেটার বিচার ঈশ্বর করবে। ঈশ্বর তার জন্য মানে জঘন্যতম বিচার রেখে দিয়েছে, তো সে ভালো থাক, আর কি বলবো। আচ্ছা, ওকে তুমি রিজেক্ট করেছিলে কেন? অ্যাকচুয়ালি আমার বাবা মারা যায়, আমার মা সবসময়, আমার দাদারা সবসময় এটাই ঢুকিয়ে দিয়েছিল মাথার ভিতরে যে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে, আমরা লেখাপড়া করতে পারিনি, তোমার বাবা নেই, তোমাকে অনেক বড় হতে হবে। আমার অনেক স্বপ্ন ছিল যে আমি পুলিশ হব, তো এটাই ঢুকিয়ে দিয়েছিল যে তোমাকে অনেক বড় হতে হবে, তোমাকে অনেক বড় জায়গায় পৌঁছাতে হবে, আমরা অনেক কষ্ট করছি তোমাকে শুধু মানুষ করার জন্য। মানে ওই সময় তোমার প্রেম করার মানসিকতা ছিল না, সেই কারণে তুমি ওকে না বলেছিলে? হ্যাঁ, না বলে দিয়েছিলাম। আর ওই বয়সে আমার এখন যেমন বাচ্চারা 14 বছরে অনেক ম্যাচিউরড হয়ে গেছে না, তো ওই সময় ওই 2009 সালের মেয়েরা আমার মনে হয় না এতটা ম্যাচিউর ছিল, প্রেম ভালোবাসা এই রিলেশনগুলো মধ্যে অত জড়িয়ে যেত। তো তখন আমার ওই একটাই উদ্দেশ্য ছিল যে আমি পড়াশোনা করব, নিজের পায়ে দাঁড়াবো, আমার মা দাদাদেরকে দেখতে হবে, আমাদের ফ্যামিলিতে আর কেউ নেই। ও তোমাকে কিভাবে বিরক্ত করতো? যখন টিউশনতে যেতাম দাঁড়িয়ে থাকতো, রাতে তখন বাড়ি আসতে হতো না, তখন প্রায় সন্ধ্যা হবো, তখন তার মধ্যে আমাদেরকে বাড়ি ঢুকতে হবে। তো বাড়ি যখন ঢুকবো তখন মানে বলতো যে এরকম আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই, এইসব বলে আমাকে ডিস্টার্ব করতো। আমি বলতাম না বলে আমি দৌড়ে পালাতাম। মানে ওকে যে আমি ভয় পেতাম, ও সেটা বুঝে যেত। যে হয় না মানুষ ওকে অনেক উগ্র ভাষায় কথা বলা বা এইসব কিছু আমি বলতে পারতাম না, আমি ভীষণ ভয় পেতাম। ভয় পেয়ে আমি বাড়িতে দৌড় মারতাম, এরকম আর কি ব্যাপার। তারপর তুমি ঘটনাটা দাদাকে জানাও? হ্যাঁ, মাকে জানাই। তারপরে মাকে বলি, মাও ভয় পেত ওই বিষয়গুলো নিয়ে। তখনকার সময় সমাজটাকে অনেক মানুষ ভয়, আমাদের ওই সাইডে গ্রাম সাইডে মানে সমাজে কি বলবে, লোকেরা কি বলবে, একটা মেয়ে যে একটা ছেলের সাথে কথা যদিও দাঁড়িয়ে বলতো তখন মনে করতো কি ওই ছেলেটার সাথে রিলেশন আছে, এরকম ছিল তখনকার সময়। তারপর দাদারা জানার পর থানায় জানিয়েছিল? হ্যাঁ, তারা থানায় জানিয়েছিল যে এরকম তুই যদি আমার সাথে রিলেশন না করিস তাহলে আমি করে দেবো, এরকম ভয় দেখাতো। না হলে অ্যাসিড ছুড়ে দেবো, এরকম করে, না হলে তুলে নিয়ে যাবো, এরকম ভয় দেখাতো। তোমার দাদারা ওই ছেলের সঙ্গে সরাসরি কোনো কথা বলেছিল? তো ও তখন মানতে চায়নি, না আমি এরকম বলিনি, এসব কিছু হয়নি। তো দাদাদের সেই বিষয়টা নিয়ে যে আমি আর আমার মা একা বাড়িতে থাকি, যদি সত্যি কিছু করে দেয়, ওই জন্য থানায় একটা এফআইআর করে রেখেছিল। মানে ওই ছেলেটার রাগের জায়গা হচ্ছে যে ওকে নিয়ে থানায় নিয়ে গিয়ে ওকে মারধর করা হয়েছিল? মারধর করেনি, ওকে ঠেট দিয়ে ছেড়ে দিয়েছিল, কিন্তু সবার সামনে দিয়ে নিয়ে গেছিল, ওটাও ওর একটুখানি মানে খারাপের জায়গা লেগেছিল। মানে ওর ওইটুকু
সম্মানহানি হওয়াতে, জানি না সম্মানহানি হয়েছে কিনা, জানি না আমি সেটাই। ওই যদি ওই এত সম্মানে লাগতো তাহলে এই জিনিসগুলো না করলেই ভালো হতো। ওইটুকু ছোট ওই ঘটনার কারণে তোমার এত বড় ক্ষতি করে দিল। ঠিক আছে দিদি, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। সুনিতার জীবনের এই গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। সুনিতা দিয়ে আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়বে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আরও কিছু অবিট ইন্টারভিউ দেখার জন্য এইখানে ক্লিক করুন।